একজন রাজনীতিক আখতার, তাকে ডিম ছড়া হয়েছে, বেশ গালাগালি করা হয়েছে, এতে আসলে আওয়ামী লীগ কি অর্জন করলো? ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু প্রবাসী ক্ষুব্ধ হয়ে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে একটি সুনির্দিষ্ট জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধির প্রতি। তারা কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ আমাদের যেই নিবন্ধিত দলগুলো আছে, যদি আমি বলি বিএনপি বা জামায়াতে ইসলামী, তাদের কোনো নেতৃবৃন্দের প্রতি কিন্তু কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা সেই অর্থে দেখিনি, কিন্তু দেখেছি একটি জঙ্গি গোষ্ঠীর প্রধানকে বা অন্যতম মুখপাত্রকে আক্রান্ত হতে নয়, আমি বলবো যে প্রতিবাদের ভাষার সেটা বহিঃপ্রকাশ তার উপর ঘটেছে। তারা যেখানে আমাদের সাবেক একজন বিচারপতি থেকে শুরু করে যারা আমাদের নেতৃবৃন্দ ছিল, আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে বাইরে ঘরে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমান করছে, আক্রমণ করছে, জুতোর মালা পরিয়ে দিচ্ছে, চর থাপ্পড় দিচ্ছে, সাবেক নির্বাচন কমিশনার যিনি প্রধান নির্বাচন কমিশনার সাহেব ছিলেন, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, আমাদের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে প্রায় হত্যা করে ফেলেছিল আদালত প্রাঙ্গণে। এই জঙ্গি গোষ্ঠীর এই সমস্ত ভয়াবহতার প্রতিফলন হিসেবে তাকে কেউ ডিম মারবে না, এটা তো অস্বাভাবিক বিষয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবাদের ভাষা হিসেবে এটা কিন্তু যখন আমরা দেখেছি যে ইসরায়েলি মানে গণহত্যার প্রতিবাদে যারা সেখানকার যে নাগরিক, তারাও কিন্তু এইভাবে করে অনেক সময় প্রতিবাদ করেন বা ক্ষোভ প্রকাশ করেন। এখানে কারো ফিজিক্যাল অ্যাসল্ট কারো হয়নি, এটা হচ্ছে তাদের যেই রাজনীতি, অনিবন্ধিত একটি রাজনৈতিক দল, সেটা একটা জঙ্গি গোষ্ঠী বলবো, নৈরাজ্যবাদী জঙ্গি গোষ্ঠী। এই খুনি ইউনুস তার খুনের সহযোগীদেরকে নিয়ে যখন জাতিসংঘে গেল, সেটাতে তো এই ধরনের এক্সপ্রেশনটা তো এক্সপেক্টেড। এই ধরনের কথা যখন বাংলাদেশে আপনি যে ঘটনাগুলো বলছিলেন যে হ্যাঁ আমরা দেখি আসলে যেভাবে মবের শিকার হচ্ছেন বিশিষ্ট নানান ব্যক্তিরা, তো সেটা যখন প্রশ্ন করি সরকারের ব্যক্তিদেরকে, তারা বলছেন এটা প্রেশার গ্রুপ। সাংবাদিকদের আলোচনায় তারা এটা বলে থাকেন এটা প্রেশার গ্রুপ। তো সেটা যদি আপনারা বলছেন যে যেভাবে আসলে মবের শিকার হচ্ছেন, ওটা মব হলে এখানে যা হচ্ছে সেটা কি মব নয়? অবশ্যই না, সেটা প্রতিবাদ। বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে বলে তারা বলেন, কিন্তু বিক্ষুব্ধ জনতা তো আদালতে গিয়ে মানুষ হত্যা করে না। বিক্ষুব্ধ জনতা তো মব যেটা বলছে, বিক্ষুব্ধ জনতাতে গিয়ে পিটিয়ে যে মেরে ফেলা হচ্ছে, বিক্ষুব্ধ জনতা সেটা করে না, সুনির্দিষ্ট টার্গেট কিলিং করা হচ্ছে। বিক্ষুব্ধ জনতা যদি বিক্ষুব্ধই হয়ে থাকতো তাহলে তারা সেখানে আন্দোলন সংগ্রাম করতো অন্যভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখিনি। আমরাও তো বিগত 15 বছর সরকার পরিচালনা করেছি, এর মধ্যে বহুবার ডক্টর ইউনূস নিজে স্বয়ং আদালতে গিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপি, জামায়াতে ইসলামীর অনেকেই আদালতে গিয়েছেন। এমনকি যুদ্ধাপরাধী হিসেবে যারা চিহ্নিত হয়েছিল এবং যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, তাদের কারো প্রতি কখনো আদালত প্রাঙ্গণে বলি বা কারাগারের অভ্যন্তরে অসম্মানজনক আচরণ কারো সাথে করা হয়নি। একমাত্র ঘটনা ঘটেছে মাহমুদুর রহমানের উপরে। আর সেই মাহমুদুর রহমান কি পদার্থ, তিনি কি পদার্থ নাকি অপদার্থ, সেটা তো আমরা তার বর্তমান কার্যকলাপ এবং পূর্বের কার্যকলাপের মধ্যে দেখতেই পাই। তিনি যেভাবে করে ওই আমি বলবো গোয়েবলসিও সাংবাদিকতা করেন, তার তো আসলে সাংবাদিকতার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনার যেমন একটি সাংবাদিকতার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তিনি ছিলেন একটা বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের, ইনফ্যাক্ট সেখানে তিনি চাকরি করতেন ইঞ্জিনিয়ার হিসেবে, সেখানে অ্যাডভাইজার ছিলেন বিএনপি জামায়াত সরকারের সময়ে। হ্যাঁ, এবং তার পরবর্তীতে বেসরকারি একটি উপদেষ্টা হিসেবে বা অ্যাডভাইজার হিসেবে সেখানে বেগম খালেদা জিয়ার যে সরকার, সেখানে অংশীদার ছিলেন। তার তো সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা নেই, সুতরাং হলুদ সাংবাদিকতার জন্য যা যা করার তিনি তাই করতেন। স্বাভাবিকভাবেই তিনি যে আক্রান্ত হবেন না এই গ্যারান্টি তো কেউ। তিনি কিন্তু রাজধানী ঢাকায় আক্রান্ত হননি, তিনি আক্রান্ত হয়েছিলেন আরেকটি জেলা শহরে, সেখানে স্বাভাবিকভাবে রিসোর্সের সেখানে কিছু চ্যালেঞ্জ ছিল। এই একটি ঘটনা ছাড়া আপনি দেখবেন আর একটি কোনো ঘটনা পাবেন না যেখানে সাংবাদিক বলি, বুদ্ধিজীবী বলি, বিএনপি বা জামায়াতে ইসলামীর সমমনার কারোর প্রতি, এমনকি এই যে গোলাম আজম সাহেব, হ্যাঁ, এবং অথবা এই যে মৌলানা সাইদি সাহেব, হ্যাঁ, তাদের প্রতিও কখনো একদিনের জন্য হলেও কিন্তু কখনো অসম্মানজনক আচরণ আমাদের সরকারের সময় হয়নি। আদালত তার নিজস্ব গতিতে চলেছে, আইন তার নিজস্ব প্রক্রিয়া চলেছে, এবং সেভাবে করে চলেছে বলেই 15 বছর আওয়ামী লীগ সরকার টিকেছে। নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, সুশাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে, নানান বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, তারপর চলেছে বলে 15 বছর টিকেছে। তারপর আসলে
কিভাবে চললো না বলে 15 বছর পরে আসলে পতন হলো, সেই প্রসঙ্গে একটু পরে যাই, সেটি মূল বিষয় না আলোচনার আজকে। কিন্তু ওই যে আপনি বলছিলেন যে তিনি আসলে কি পদার্থ বা অপদার্থ ছিলেন মাহমুদুর রহমান, তাহলে এরকম আসলে অপদার্থ বা হলুদ সাংবাদিক হলে তাকে ডিম মারা এটাতে সমস্যা হয় না, এটি আসলে করা যায়? সেখানে যদি বহিঃপ্রকাশ ঘটে ক্ষোভের, ডিম কেন, মানুষ তো পাথরও তো মারতে পারতো, তাই না? পাথর তো তাকে মারেনি, বা তাকে তো পাথর কেউ মারেনি। সুতরাং সে যা করেছে, একটা কর্মফল বলে একটা কথা আছে। কর্মফল কিন্তু যেটা মানে একটা মানে তো কর্মফলে যে দর্শন, সে অনুযায়ী কিন্তু আপনি যা করবেন সেটা কিন্তু একটা প্রতি ফলন সেটা আপনার জীবনে হবেই। আত্মাররা যা করছে সারা বাংলাদেশে, সেটা একটি ডিম সেটা যথেষ্ট নয়। ডিমের চাইতে অনেক বেশি কিছু তাদের প্রাপ্য ছিল এবং প্রাপ্য তারা। কিন্তু আওয়ামী লীগ, আমি বারবার বলছি, আওয়ামী লীগ বাংলাদেশকে কোনো গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায় না। এই আজকের যে রাষ্ট্র ব্যবস্থা, আজকের যে অর্থনীতি, আজকে যেখানে আমাদের এত অভূতপূর্ব পরিবর্তন, উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে যে সমস্ত পরিবর্তনগুলো এসেছে, এগুলো তো আওয়ামী লীগ সরকারের সময় এসেছে। তো সুতরাং আমরা কেন চাইবো বাংলাদেশটা হাইতিতে পরিণত হোক? আমরা কেন চাইবো বাংলাদেশ সোমালিয়াতে পরিণত হোক? এখন পর্যন্ত আমরা সবাই সহনশীল আচরণ করছি। আমাকে নিষিদ্ধ করে দেওয়ার পরও আমার কর্মীদেরকে, আমি যদি বলি আমি সরকারের দায়িত্বে ছিলাম, কোনো যদি দুর্নীতি করে থাকি আমি করেছি, কোনো যদি সহিংস ঘটনায় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার জায়গায় যদি সেখানে যদি অবিচারমূলক কোনো সিদ্ধান্ত, সেটা আমি দিয়েছি, সরকার দিয়েছে, বা সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিল। আমার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সেখানে কোনো রোল ছিল না, বা আমার তেতুলিয়া একদম নিঃসন্দেহে যেভাবে ঘরে ঘরে হামলা বা হচ্ছে সেটি খুবই নিন্দনীয় বিষয়, সেটি ঠেকানো যাচ্ছে না, এটির সমালোচনা জারি রাখতেই হবে। এটা আপনি মোটা দাগে খুবই দ্রুতভাবে বলে দিলে চলবে। কারণ আমি আসলে পরের প্রশ্নে একটু যেতে চাই। আপনি বলছিলেন যে এই যে মানে ওটি হচ্ছে কর্মফল। এখন মজার ব্যাপার কি জানেন, এখন এটি বলা হচ্ছে যে এটি আওয়ামী লীগের কর্মফল, তারা যা করেছে সেটির কর্মফল। দেখুন, আপনি আসলে যেভাবে আমার মানে কথা শেষ হওয়ার মধ্যে যদি আবার প্রশ্ন করে ফেলেন, আমার পক্ষে আসলে মানে কথার উত্তরটা যথাযথভাবে দেওয়া সম্ভব হবে না। আমার কথা সম্পূর্ণ হলে আপনি প্রশ্নটা করলে সেটা ভালো হবে, তাহলে পরিষ্কার হবে আমার যে বক্তব্যটা। একটু স্লো যাবেন, তাহলে আমার কথা একটু মানে সহজ হবে। কর্মফল 15 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে, তারপরে যদি আপনি বলেন যে যেই রাজনীতি যেইভাবে করে নির্যাতন হত্যাযজ্ঞ চলছে 5ই আগস্টের আগে এবং তার পরবর্তীতে, সেখানে তারা যা করছে, আমরা আমাদের সরকারের সময়ে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল, সমাজ পরিচালিত হয়েছিল, বিচার বিভাগ পরিচালিত হয়েছিল, প্রশাসন পরিচালিত হয়েছিল, তার 1% যদি তারা চর্চা করত, তাহলে ন্যূনতম আইনি অধিকার, বিচার পাওয়ার অধিকার আমাদের সকলের থাকতো। তারা তো ইতিমধ্যে কারাগারে যেভাবে করে জেল হত্যা করেছিল, সেখানে তো সরাসরি গুলি করে হত্যা করেছে। ইতিমধ্যে কারাগারে আমাদের বহু নেতাকর্মীকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সময় তো দেখাতে পারবে না তারা বিএনপি বা জামায়াতে ইসলামীর কোনো নেতৃস্থানীয় ব্যক্তি বা এমনকি কর্মী পর্যায়ের কোনো ব্যক্তিকেও কারাগারে বিনা চিকিৎসায় কেউ মারা গিয়েছে, সেটা তো কোনো দেখাতে পারবে না। সুতরাং তারা যা করছে যথাসময়ে সেটা প্রাপ্য। তারা যদিও অভিযোগ করেন, বিএনপি নেতারা অভিযোগ করেন যে বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিং করা হয়েছে, তার যথাযথ চিকিৎসা করা হয়নি, এই অভিযোগগুলো কিন্তু করেন, আপনি শুনেছেন নিশ্চয়ই। অভিযোগ তো বাংলাদেশে অভিযোগের কোনো শেষ নেই। যারা প্রপাগান্ডা করে, গোয়েবলসের একটা কথা ছিল, মিথ্যা যদি বারবার করে আপনি বলতে থাকেন, তাহলে সেই মিথ্যাটা একসময় জনগণের কাছে সত্য হিসেবে সন্দেহজনকভাবে উপস্থাপিত হয় এবং গ্রহণযোগ্য হয়ে যায়। তাদের মিথ্যার বেসারতি এত বেশি, এত গভীর, তারা তো মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই পরিবর্তন করে দিতে চায়। তারা তো 71-কে আর স্বাধীনতা বলছে না, 24-কে স্বাধীনতা বলছে, 47-কে স্বাধীনতা বলছে। তারা বাংলাদেশের জাতির পিতাকে তো মানছে না, বুঝলাম, রাজনৈতিকভাবে তারা মানে না। তারা তো তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, হ্যাঁ, আমাদের যে জাতীয় চার নেতা থেকে শুরু করে যারা সেক্টর কমান্ডাররাও ছিলেন, তাদেরকে তো তারা মানছে না। তারা তো চরম নৈরাজ্যবাদী। তো সুতরাং তারা কি করছে সেটা মুখ্য নয়। আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতিতে অনেক প্রক্রিয়া থাকে, রাজনীতিতে অনেক প্রক্রিয়া থাকে। একটি বিষয় হচ্ছে, দেখুন, যখন আমরা যেখানে উন্নত রাজনীতির ন্যূনতম, যেখানে একটা উদাহরণ যদি আমি বলি, আমি প্রতিবেশী দেশগুলো যদি বলি, আমাদের আশেপাশের দেশগুলো, এবং আমরা যদি ইউরোপ আমেরিকার দেশের কথা বলি, সেখানে যারা রাজনীতি করেন, সরকারের যে নীতি, সেই নীতি যদি কোনো রাজনৈতিক দলের পছন্দ না হয়, তাহলে সেই নীতির তারা সমালোচনা করেন।
বিরোধিতা করেন, সেটা তারা সংসদে করতে পারেন বা সেটা তারা গণমাধ্যমে করেন। প্রাথমিক কার্যক্রমটা হচ্ছে বিরোধিতা করা বা সমালোচনাটা করা। আমাদের 15 বছরের সময় আপনি একজন সাংবাদিক ছিলেন, আপনি সেখানে টক শো পরিচালনা করতেন। সেইখানে প্রত্যেকটা টক শোতে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব কি ছিল না? প্রতিটা টক শোতেই ছিল। এবং 36টি চ্যানেলে বাংলাদেশে প্রতিদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিদিন সমালোচনা করার জন্য দ্বার উন্মুক্ত ছিল এবং প্রতিদিন করা হতো। হ্যাঁ, যদি বলি যে মিছিল সমাবেশ করার বিষয়ে, সেখানে আমাদের সময়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করা হয়েছে। কেন হয়েছে সেটা এখন দেখুন, যে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন অফ ঢাকা সিটি, যে যেখানে পারছে সেখানে সমাবেশ ডেকে পুরো শহরকে ব্লক করে দিচ্ছে। এই যে অরাজকতা এবং নৈরাজ্য, সেটাকে বন্ধ করতে আমরা কিন্তু নিয়ন্ত্রিতভাবে পলিটিক্যাল প্রসেশনগুলো করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম। তাও কখন? 2014 সালের পরে। 2014 সাল পর্যন্ত তো বিএনপি এবং জামাত সংসদে উপস্থিত ছিল। 2008 সালের নির্বাচনের পরে কিন্তু জামাত ইসলামীরও কিন্তু প্রতিনিধিত্ব সংসদে ছিল। 14 সালে তারাই সিদ্ধান্ত নিল তারা নির্বাচন করবে না।